শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। কলকাতা থেকে গ্যাংটকে হানিমুন করতে গিয়ে একটা কাপল ভয়ঙ্কর মর্মান্তিক পরিস্থিতির সম্মুখীন হয়। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে দাঁড়ায় যে মাঝ রাত 2:30টার সময় হোটেলের রুম ছেড়ে বাইরে একটা ছোট্ট চায়ের দোকানে আশ্রয় নিতে হয়। সমস্ত লাগেজ ড্রেস ছেড়ে ওই অবস্থাতেই বেরিয়ে পড়তে হয়। এরকমই এক মর্মান্তিক ঘটনা কলকাতার এক কাপেল সোনা এবং অরিজিৎ লিখেছেন। সেই রকমই ঘটনাটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আমরা বিয়ের পর ঠিক করেছিলাম হানিমুনে যাব সিকিম গ্যাংটক। পাহাড়ের টান আমাদের দুজনের ভেতরেই ছোটবেলা থেকে ছিল। বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম গ্যাংটকের পরিবেশ খুব সুন্দর, পাহাড়, মেঘ, শান্ত হাওয়া। আর সেই রকম পরিবেশে আমাদের প্রথম কয়েকটা দিন একসাথে কাটানো সত্যিই স্বপ্নের মতো লাগছিল। কলকাতা থেকে আমরা ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছেছিলাম। সেখান থেকে গাড়ি নিয়ে গ্যাংটকের দিকে উঠতে থাকলাম। পাহাড়ি রাস্তা, এক পাশে গভীর খাদ, অন্য পাশে ঘন জঙ্গল। গাড়ি যখন বাঁক নিচ্ছিল মাঝে মাঝে আমাদের বুক ধড়ফড় করে উঠছিল। তবে সেটা ভয় নয়, বরং এক ধরনের রোমাঞ্চ। কিন্তু সেই আনন্দ খুব বেশিক্ষণ টিকল না। হোটেল আমরা আগেভাগে অনলাইনে বুক করে রেখেছিলাম। ছবিতে দেখেছিলাম খুব সুন্দর এক হেরিটেজ ধরনের পুরনো বিল্ডিং, কাঠের কাজ করা ব্যালকনি, চারপাশে কুয়াশা নামলে যেন একেবারে ছবির মতো লাগে। বুকিং সাইটে রোম্যান্টিক স্টে বলে দেখানো হয়েছিল। সন্ধ্যের দিকে পৌঁছেছিলাম আমরা, তখন চারপাশে কুয়াশা পুরো হোটেলটাকে ঢেকে রেখেছে। পাহাড়ের বুকের উপর দাঁড়িয়ে থাকা বিশাল পুরনো এই হোটেলটা দেখতে হঠাৎ করে একটু অস্বাভাবিক মনে হচ্ছিল, যেন তার ভেতরে শুধু আমরা নই, আরও কেউ আছে, এক অচেনা অদৃশ্য শক্তি। রিসেপশনে যিনি ছিলেন তিনি একটু অদ্ভুত ধরনের ছিলেন। ঠোঁটে জোর করে হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক ফাঁকা চাউনি। আমাদের রুমের চাবি দিয়ে তিনি বলেছিলেন, 3rd ফ্লোরে আপনারা থাকবেন। ওই ফ্লোরে বেশি রুম খালি থাকে না, কিন্তু আপনারা ভাগ্যবান। কথাটা শুনে অবাক হয়েছিলাম, কারণ করিডোর দিয়ে উঠতে উঠতেই লক্ষ্য করলাম সত্যি পুরনো ফ্লোরটা পুরো নিস্তব্ধ, যেন খালি। অথচ ওয়েবসাইটে তো বলা হয়েছিল বুকিং ফুল। আমাদের রুমটা বেশ বড়, কাঠের ফ্লোর, জানালার বাইরে থেকে মেঘ ঢুকছিল, ব্যালকনির কাঠের দরজা পুরনো। প্রথমে খুব রোম্যান্টিক লাগছিল। ব্যাগপত্র রেখে গোছগাছ সেরে যখন শুতে গেলাম, তখনই প্রথম অদ্ভুত জিনিসটা খেয়াল করলাম। রাত তখন প্রায় 11:30। হোটেলের আশেপাশে সব অন্ধকার, কেবল দূর থেকে কুকুর ডাকছে। হঠাৎ করেই আমাদের রুমের ওপরের দিক থেকে যেন কাঠের মেঝেতে পা চেপে হাঁটলে যেরকম একটা শব্দ হয়, ঠিক সেরকমই টুকটুক করে হাঁটার একটা শব্দ এলো কানে। ঠিক যেন ভারী বুট পরে জুতো পায়ে কেউ হাঁটছে। কিন্তু আমাদের ফ্লোরটাই তো শেষ ফ্লোর, তার উপরে তো কোনো কিছুই নেই। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল শুনছি। পাহাড়ি হাওয়া, কাঠের বিল্ডিং, শব্দ হয়তো একটু অদ্ভুতই হতে পারে। কিন্তু কয়েক মিনিট পর আবার সেই শব্দ এলো। এবার যেন আমাদের দরজার ঠিক বাইরে এসে শব্দটা থেমে গেল। আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। বুকের ভেতরটা যেন একটা কাঁপুনি দিতে শুরু করলো। সাহস করে দরজা খুললাম। দেখলাম পুরো করিডোরটা অন্ধকার, আলো জ্বলছে না, বাতাস কুয়াশা টেনে এনেছে ভেতরে পর্যন্ত, কোথাও কেউ নেই। কিন্তু একটা জিনিস আমরা দুজনে একই সঙ্গে টের পেলাম, সেটা হচ্ছে বাতাসের সঙ্গে এক ধরনের গন্ধ ভেসে আসছে। পুরনো কাপড়, স্যাঁতস্যাঁতে কাঠ, আর কেমন একটা অচেনা ধূপ বা আগরবাতির গন্ধ। অথচ হোটেলে তো কোথাও কোনো আগরবাতি জ্বালানো নেই। সেই রাতেই আমাদের হানিমুন ট্রিপটা রোমান্স থেকে আতঙ্কে বদলে গেল। সেই রাতে আমরা ঠিক করে ঘুমাতেই পারিনি। ঘুম ভাঙছিল বারবার। মনে হচ্ছিল কেউ যেন আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দরজার নিচ দিয়ে ছায়ার মতো কিছু যেন একটা নড়ছিল।
আমি প্রথমে ভেবেছিলাম এটা আলো অন্ধকারের খেলা, কিন্তু আমার স্ত্রী সোনা একই জিনিস দেখেছে। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সকালে সব কিছু যেন স্বাভাবিক। জানালা খুলে দেখি পাহাড়, মেঘ, সূর্যের আলো, চারপাশে যেন স্বপ্নের মতো দৃশ্য। তখন নিজেকে বোঝালাম, শুনেছি পাহাড়ি জায়গায় স্যাঁতস্যাঁতে কাঠ থেকে অনেক সময় অদ্ভুত শব্দ হয়, হয়তো এগুলোই হতে পারে। কিন্তু আমাদের আতঙ্ক কেবল শুরু হয়েছিল। দ্বিতীয় রাতে যখন ডিনারের পর রুমে ফিরেছিলাম, হোটেলের খাবার ঘর প্রায় ফাঁকা। কয়েকজন বিদেশি ট্যুরিস্ট ছাড়া কেউ ছিল না। তাদের সঙ্গে কথা বলতেই অবাক লাগলো, তারা সবাই বলল যে উপরের ফ্লোরে কেউই থাকে না, ওখানে তো বুকিং দেওয়াই হয় না। আমরা শুনে পুরো হতভম্ব হয়ে গেলাম, কারণ রিসেপশনিস্ট তো বলেই ছিল নিজেই যে আমরা খুবই ভাগ্যবান যে ওই ফ্লোরে রুম পেয়েছি। রাতে ঘুমোতে যাওয়ার পর আবার শুরু হলো অদ্ভুত শব্দ। এবার শুধু পায়ের শব্দ নয়, দরজার একেবারে বাইরে থেকে যেন কেউ ফিসফিস করে ডাকছে আমার স্ত্রীর নাম ধরে, সোনা, সোনা। আমার বুক হিম হয়ে গেল। আমার স্ত্রী আঁকড়ে ধরল আমাকে। আমরা দুজন স্পষ্টভাবে শুনেছিলাম সেই গলা একটা মেয়েলি গলা, কোনো পুরুষের গলা ওটা ছিল না, কিন্তু গলাটা যেন এক ঠান্ডা কর্কশ ভাব। আমি সাহস করে দরজার কাছে গিয়ে চোখ রাখলাম দরজার ছোট্ট ছিদ্র দিয়ে। দেখলাম দরজার বাইরে, এবং দরজার বাইরে যে কালো অবয়বটা দাঁড়িয়ে রয়েছে, সত্যিই দেখে আমার শরীর পুরো ঠান্ডায় জমে গেল। দরজার ছিদ্র দিয়ে যখন দেখলাম যে ওপাশে এক কালো অবয়ব দাঁড়িয়ে আছে, যার মুখ নেই, কেবল ফাঁকা শূন্যতা, কিন্তু তার হাত লম্বা, অস্বাভাবিক। দরজার গায়ে ধীরে ধীরে টোকা মারছিল। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে কাঠের দরজাটা যেন ভেতর থেকে কেঁপে উঠেছিল। আমি পিছিয়ে এলাম, কিন্তু আমার স্ত্রী শুনেই দরজার কাছে এগিয়ে গেল, আর সাথে সাথে ভেতর থেকে কেঁদে উঠল। আমার স্ত্রী সোনা বলল, আমি দেখেছি দরজার নিচ দিয়ে যেন কারো হাত ঢুকে আসছে, লম্বা, অস্বাভাবিক আঙুল আর কালো হাতের শুকনো আঙুল। আমরা এক মুহূর্ত আর রুমে থাকবো না। স্ত্রী বলার পর আমি সঙ্গে সঙ্গেই যা হোক করে ব্যাগ, লাগেজ, ড্রেস ফেলে রেখে আমরা রিসেপশনের সামনে দিয়ে বেরিয়ে গেলাম। কিন্তু নিচে পৌঁছে দেখি পুরো লবি ফাঁকা, আলো নিভে গেছে, চেয়ার টেবিল উল্টে পড়ে আছে, যেন অনেক দিন ধরে কেউ ব্যবহার করেনি। অথচ কয়েক ঘন্টা আগেই আমরা এখানে খেয়েছিলাম। আমার স্ত্রী তখনও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তেই হঠাৎ লবির এক কোণে দাঁড়ানো আয়নার দিকে চোখ গেল, আর সেখানে যা দেখলাম আমি আজও অবধি ভুলতে পারিনি। আয়নায় আমরা দুজন নিজেদেরই প্রতিফলন দেখেছিলাম, কিন্তু আমাদের পেছনে দাঁড়িয়েছিল আর একটা দম্পতি। পুরনো ধাঁচের পোশাক, মুখ বিকৃত, চোখ যেন কোটরের ভিতরে বসে গেছে, আর তারা হাসছিল। কিন্তু আয়নার পেছন দিকেই যখন ঘুরে তাকালাম, কেউ নেই। আমার স্ত্রী তখন কাঁপতে কাঁপতে বলল, আমরা এখানে থাকলে মরবো, কিছু একটা আমাদের টানছে। আমরা দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। পাহাড়ি হাওয়ার ভেতর দাঁড়িয়ে শুধু নিঃশ্বাস নিচ্ছিলাম আর বুঝতে পারছিলাম এই হোটেলের ভেতরটা কেবল হোটেল নয়, যেন এক অদৃশ্য কবরখানা, যেখানে মৃতরা এখনো আটকে রয়েছে। এরপর আমরা ওই অবস্থাতেই মাঝরাত 3:30-র সময় দৌড়ে হোটেলের বাইরে বেরিয়ে গেলাম, এবং কোথায় যাব আমরা বুঝতে পারছিলাম না। পাহাড়ি শহরে রাত তখন খুবই গভীর হয়ে গেছে। গাড়ি নেই, রাস্তা পুরো শুনশান, শুধু দূরে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছিল। আমরা তখনই একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেলাম রাস্তার পাশে। দোকানটা তখন বন্ধ ছিল, কিন্তু ভেতরে একজন বৃদ্ধ লোক বসেছিল। আমাদের অবস্থা দেখে বৃদ্ধ লোকটি অবাক হয়ে গেলেন এবং তিনি দরজা খুললেন। আমরা সবটাই খুলে বললাম। হোটেলের ভিতর কিছু একটা আছে যাতে আমরা থাকতে পারছি না। আমাদের কথা শোনার পর বৃদ্ধ চুপচাপ থাকলেন কিছুক্ষণ। তারপর হালকা হেসে বৃদ্ধটা বললেন, ওই হোটেল? আমি অবাক হচ্ছি তোমাদের বুকিং কিভাবে দিল, যেখানে ওখানে কেউ থাকে না বহু বছর ধরে। এটা শোনার পরই
আমাদের রক্ত পুরো ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ ধীরে ধীরে গল্প শোনাতে লাগলেন। তিনি বললেন, অনেক বছর আগে এই হোটেলটা নাকি এক বাঙালি ব্যবসায়ী বানিয়েছিলেন। ব্রিটিশ আমলে পাহাড়ে ওঠার রেওয়াজ ছিল ধনী পরিবারগুলোর। সেই ব্যবসায়ী এখানে তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে এসেছিলেন হানিমুনে। কিন্তু কয়েকদিনের মধ্যেই স্ত্রীর মৃত্যু হয় রহস্যজনকভাবে। কেউ বলে এই স্ত্রীটা নাকি দেখতে এক অপরূপা সুন্দরী ছিল এবং সে নাকি এক গাইডের সঙ্গে প্রেমে ফেসে গিয়েছিল এবং সে নিজেই 3rd ফ্লোরে আত্মহত্যা করেছিল। কেউ বলে স্বামী নিজেই খুন করেছিল তাকে, কারণ বউয়ের চরিত্র নিয়ে সন্দেহ ছিল। যাই হোক, স্ত্রীর মৃত্যুর পর ওই ব্যবসায়ীও নাকি অস্বাভাবিকভাবে মারা যায়। তারপর থেকে ওই ফ্লোরে, বিশেষ করে 3rd ফ্লোরে এইসব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বৃদ্ধ তারপর ফিসফিস করে বলে, ওর স্ত্রীর আত্মা এখনো ফিরে আসে এবং নতুন দম্পতিদের ডাক দেয়। বিশেষ করে যারা হানিমুনে আসে তাদের দিকে টান থাকে ওর। ও একা ছিল, তাই হয়তো অন্য কাউকে সঙ্গী বানাতে চায়। বৃদ্ধর মুখ থেকে এইসব ঘটনা শোনার পর আমরা পুরো নিস্তব্ধ হয়ে গেলাম। সব কিছু যেন হুবহু মিলে যাচ্ছে আমাদের অভিজ্ঞতার সঙ্গে। সেই রাতে বৃদ্ধ আমাদের নিজের ছোট্ট ঘরে আশ্রয় দিলেন, কিন্তু আমরা তখনও শান্তিতে ঘুমোতে পারিনি, কারণ জানালার ওপাশ থেকে মাঝরাতে আবারও সেই ফিসফিসানি ভেসে এলো, সোনা দরজা খোলো। আমার স্ত্রী কেঁদে ভেঙে পড়ল। ও বলল, আমি অনুভব করছি যেন ও আমাকে টানছে, আমার মাথার ভেতরেই যেন ওর গলা বাজছে। আমি আমার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে আমি স্পষ্ট দেখলাম জানলার কাছে যেন এক নারীর মুখ ভেসে আসছে, সাদা ধবধবে, চোখ শূন্য, ঠোঁটে যেন এক ভয়ঙ্কর হাসি। ভোর হওয়ার পর আমরা বৃদ্ধার ওই চা দোকান থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ট্যাক্সি ভাড়া করলাম, করে নিউ জলপাইগুড়ি চলে এলাম। আর সেখান থেকে আমরা কোনো দিন ওই হোটেলে আর ফিরে যাইনি। আজও যখন গভীর রাতের বেলা চোখ বন্ধ করি তখন কানে বাজে সেই গলা, যে সোনা তুমি আমার সঙ্গে এসো। আমরা বেঁচে ফিরেছিলাম, আমাদের ভাগ্য ভালো ছিল, কিন্তু আমাদের হানিমুনটা যেন এক দুঃস্বপ্ন হয়ে থেকে গেছে। আমরা কলকাতায় ফিরে এসেও শান্তি পাইনি। শরীরটা একেবারে ভেঙে পড়েছিল। আমার স্ত্রী রাতে ঘুমোতে পারতো না, বারবার ঘুম ভেঙে চিৎকার করে বলতো ও আমাকে আবার ডাকছে, ও জানলার বাইরে দাঁড়িয়ে আছে। আমি অস্বাভাবিক কিছু টের পাচ্ছিলাম। মাঝে মাঝে মনে হতো আমাদের বাড়ির ভেতরে কারো উপস্থিতি আছে। দরজার ফাঁক দিয়ে স্যাঁতস্যাঁতে গন্ধ আসতো, হাওয়ার সঙ্গে সেই পুরনো ধূপের গন্ধ ভেসে আসতো, যা আমরা গ্যাংটকের হোটেলে প্রথম টের পেয়েছিলাম। মানে পুরো ব্যাপারটা এখানেও, গ্যাংটক থেকে কলকাতাতেও চলে এসছে। আমরা ঠিক করলাম সত্যিটা জানতে হবে। গ্যাংটকের এক স্থানীয় বন্ধুর মাধ্যমে আমরা পরে ওই হোটেলের আসল ইতিহাসটা খুঁজে পেয়েছিলাম। শুনেছিলাম যে 2010 সালের দিকে ওখানে বহু ব্যবসায়ী বা জমিদার তাদের স্ত্রীকে নিয়ে হানিমুন কাটাতে গিয়েছিল। ওই হোটেলটা একসময় এক বিজনেসম্যান বিনয় মুখার্জি নামে এক ধনী ব্যক্তির তৈরি, এবং এটা সম্পূর্ণ সত্যি কথা। তার স্ত্রী খুব অনন্যা, খুব সুন্দরী ছিলেন, কিন্তু একটু উদার মনের মানুষ ছিলেন। অনেকেই ওর সৌন্দর্যে মুগ্ধ ছিল। হানিমুনের সময় নাকি এক স্থানীয় গাইডের সঙ্গে তাকে দেখা গিয়েছিল। সেই নিয়ে স্বামীর সঙ্গে প্রবল ঝগড়া হয়। কিছুদিন পর অনন্যাকে পাওয়া যায় হোটেলের 3য় ফ্লোরের করিডোরে ঝুলন্ত অবস্থায়। স্বামী দাবি করেছিলেন আত্মহত্যা করেছে, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে যে ওকে খুন করা হয়েছিল। অনন্যার মৃত্যুর পর স্বামীও বেশি দিন আর বাঁচেনি। লোকেরা বলে তিনি নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন স্ত্রীর মৃত্যুর পর। মাঝে মাঝে রাতে শুনতো স্ত্রীর গলা নাকি তাকে ডাকছে। এই জন্য কয়েক মাস পর রহস্যজনকভাবে স্বামীটাও মারা যায়। এরপর থেকে হোটেলটা এক অভিশপ্ত জায়গাতে পরিণত হয়। বিশেষ করে নতুন দম্পতিরা যখন ওই হোটেলে থাকতো তখনই অদ্ভুত অভিজ্ঞতা হতো। অনেকেই বলতো ওরা রাতে অনুভব করেছে এক নারী এসে তাদের মধ্যে ঢুকে পড়ছে, স্ত্রীকে কুড়িয়ে নিচ্ছে আর স্বামীকে অদৃশ্য শক্তি দিয়ে আক্রমণ করছে। অনেক কাপেলই এই হোটেলে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। অনেকে মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছে। কথিত আছে
ওই অনন্যার আত্মা এখনো পাহাড়ে আটকে আছে। সে নাকি কখনোই শান্তি পায়নি। স্বামী যেভাবেই মারা যাক, স্ত্রীর মৃত্যুটা ছিল অন্যায়, আর সেই রাগ, সেই আক্রোশ তাকে বেঁধে রেখেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে নতুন দম্পতিদেরই টার্গেট করা হয়, কারণ হয়তো সে চায় অন্য কোনো নারীও তার মতো হয়তো সুখী না হোক, আর অন্য কোনো পুরুষ তার স্বামীকে বিশ্বাসঘাতকতা করার সুযোগ না পায়। আমরা এইসব শোনার পর আরও ভয়ে কেঁপে উঠলাম। পুরো ঘটনাটা যখন আমরা এইভাবে একটা বন্ধুর কাছ থেকে জানতে পারি, তখন ভয়ে পুরো শরীরটা কেঁপে উঠল। কারণ গ্যাংটকের সেই রাত থেকে আজও আমার স্ত্রী মাঝে মাঝে একই স্বপ্ন দেখে। এইভাবে যখন আমরা সমস্ত কিছু জানতে পারি, গ্যাংটক থেকে ফেরার পর এইভাবে আমাদের জীবনটা যেন আর আগের মতন রইল না। প্রথম কয়েকটা সপ্তাহ আমরা কেউই ভালোভাবে ঘুমোতে পারিনি। আমার স্ত্রী প্রায় রাতে ঘুমের মধ্যে জেগে থাকত। এরপর আমরা এক প্যারানর্মাল ইনভেস্টিগেটর, একজন বন্ধু ছিল শুভ্রজিৎ, ওনাকে সবটা বলা হলো। বহু বছর ধরে তিনি বাস্তব অস্বাভাবিক ঘটনাগুলোর উপর গবেষণা করে গেছেন। আমাদের সমস্ত কিছু শোনার পর শুভ্রজিৎ বললেন যে তোমরা যেটা অভিজ্ঞতা করেছো ওটা সাধারণ ভূতের উপস্থিতি নয়, ওটা এক ধরনের অ্যাটাচমেন্ট, অর্থাৎ আত্মাটা তোমাদের সঙ্গে আটকে এসেছে, বিশেষ করে তোমার স্ত্রীর সঙ্গে, কারণ ওর মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পেয়েছে। আমি তখন কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু কেন কেন আমাদের ছাড়ছে না? শুভ্রজিৎ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর মৃত্যুর পর থেকেই সেই আত্মা নতুন কাপেলদেরকেই আকৃষ্ট করে, এবং হয়তো সে চায় অন্য কাউকে তার মতো নিঃসঙ্গ করে দিতে, হয়তো প্রতিশোধ নিতে চায়। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার হলো, একবার সে যদি কারোর সঙ্গে আটকে যায় তাহলে তাকে সেপারেট করা খুবই কঠিন ব্যাপার। আমরা পরের কয়েকটা সপ্তাহ ধরে শুভ্রজিতের সঙ্গে মিলে নানান রকম ধার্মিক ক্রিয়াকলাপ করলাম। ধূপ, মন্ত্রপাঠ, গঙ্গার জল ছেটানো, কিছুই পুরোপুরিভাবে কাজ দিল না, বরং ঘটনাগুলো আরও তীব্র হতে লাগলো। রাতে আমরা যে ঘরে ঘুমাতাম দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যেত। আয়নার সামনে বারবার ওই কালো অবয়ব নারীটা দেখা যেত। কলকাতাতে আসার পরেই এক রাতে এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমরা দুজন বিছানায় শুয়েছিলাম। হঠাৎ আমার স্ত্রী শ্বাস নিতে পারছিল না, ওর গলা যেন কেউ চেপে ধরেছিল। আমি চেষ্টা করলাম মাঝরাতে ওকে টেনে বসাতে, কিন্তু আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল, একদম বরফের মতো ঠান্ডা হাত, যেন আমার স্ত্রীর গলাকে চেপে ধরেছিল। এইভাবে যখন আমরা মাঝরাতে মরিয়া হয়ে শুভ্রজিৎকে ফোন করলাম, ও বলল, এখনই গঙ্গার জল দিয়ে মাথায় দাও আর মন্ত্রপাঠ করো। আমরা তড়িঘড়ি করে তাই করলাম। অবিশ্বাস্য হলেও সত্যি, আমার স্ত্রী শ্বাস নিতে শুরু করলো এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। মনে হলো গ্যাংটকের সেই অভিশপ্ত আত্মা যেন আমাদেরকে সহজে ছেড়ে যাবে না। শুভ্রজিৎ বলল যে এখন এই ধার্মিক ক্রিয়াকলাপ দিয়ে এই আত্মাকে থামানো সম্ভব নয়, আমাদের সরাসরি যোগাযোগ করতে হবে ওর সঙ্গে। এরপর শুভ্রজিৎ এক অমাবস্যার রাত ঠিক করল। শুভ্রজিৎ আমাদের দক্ষিণ কলকাতার এক অফিসে ডাকলো। চারিদিকে কালো কাপড় দিয়ে ঘরটা ঢেকে দিল। মাঝখানে এক ছোট্ট টেবিল, তার উপর মোমবাতি আর একটা পাত্র গঙ্গা জল। শুভ্রজিৎ বলল, তোমরা দুজন দুজনের হাত ধরো, চোখ বন্ধ করো, আমি মন্ত্র পড়ব, যদি ও আসে ভয় পেও না। আমরা একে অপরের হাত ধরলাম। ঘর নিস্তব্ধ, শুধু মোমবাতির শিখা কাঁপছিল। শুভ্রজিৎ সংস্কৃতে কিছু মন্ত্রপাঠ জপ করতে শুরু করেছিল। কিছুক্ষণ পরেই যেন পুরো ঘরের বাতাসটা ভারী হয়ে গেল। ঘরের ভেতরে যেন শ্বাসরুদ্ধকর অন্ধকার নেমে এলো। মোমবাতির আলো একবার নিভল, আবার জ্বলে উঠল। হঠাৎ করেই আমার স্ত্রীর শরীরটা যেন কেঁপে উঠল। ওর চোখ বন্ধ ছিল, কিন্তু ঠোঁট যেন নড়ছিল। আমার স্ত্রী কর্কশ গভীর নারী মিশ্রিত গলায় বলল, আমাকে কেউ ঠেকাতে পারবে না, আমি একা, আমি ওকে চাই। প্যারা নর্মাল ইনভেস্টিগেটর শুভ্রজিৎ শান্ত গলায় বলল, কে তুমি, কেন এসেছো? তখন আমার স্ত্রীর ঠোঁটটা আবার নড়ে উঠল। বলল, আমি অনন্যা, আমার স্বামী আমাকে হত্যা করেছিল, আমি একা রয়ে গেছি,
আমি একা থাকতে পারছি না, আমাকে সঙ্গ চায়। এই মেয়েটাই আমার জায়গা নেবে, আমি ওকে চাই। আমার গা তখন শিউরে উঠল। ও সত্যি সেই অভিশপ্ত হোটেলের নারী অনন্যা। শুভ্রজিৎ আবার জিজ্ঞাসা করলো, তুমি ওকে কেন ছাড়বে না? আমার স্ত্রী আবার কেঁপে উঠল, বলল, আমি ওকে আমার মতো বানাবো, চিরদিন আমি ওর সাথে থাকতে চাই। ঘরের বাতাস যেন হু হু করে বইতে লাগলো। মোমবাতি নিভে গেল। অন্ধকারে আমরা শুধু এক প্রার্থনা করে গেলাম। শুভ্রজিৎ তখন গঙ্গা জল ছেটাতে শুরু করলো। মন্ত্র জপ আরও তীব্র করলো। আমার স্ত্রী হঠাৎ ঝাঁকুনি দিয়ে মাটিতে পড়ে গেল। অন্ধকারে এক মুহূর্তের জন্য আমরা দেখলাম ঘরের কোণে যেন এক নারী দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, চোখ নেই, মুখ বিকৃত। ও সরাসরি আমাদের দিকে তাকিয়েছিল। আমি তাকিয়েই যেন ঠান্ডা হয়ে জমে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার বুক থেকে প্রাণ বেরিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই শুভ্রজিৎ চিৎকার করে বলল, ওর সঙ্গে কথা বলো না, চোখে চোখ একদম রেখো না। তারপর তিনি মন্ত্র থামিয়ে এক অদ্ভুত ঢাক বাজালেন। এক ঝলক আলোয় নাড়িটা মিলিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ। আমার স্ত্রী মাটিতে পড়ে আছে অচেতন। আমি কাঁপতে কাঁপতে ওকে কোলে তুলে নিলাম, কিন্তু তখনও আমার কানে যেন বাজছিল এক গলা, তোকে আমি ছাড়বো না। এরপর আমাদের জীবনে যা ঘটলো সেটা কোনোদিনই শেষ হলো না। এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর আমাদের যে বাঁচিয়েছিলেন, কিছুদিন পর তিনি গ্যাংটক গিয়েছিলেন ওই হোটেলে তদন্ত করতে। ওর মতে যদি আত্মাটা শান্তি না পায়, তাহলে এই আত্মাটা একদিন অন্য কোনো কাপেলের জীবন নষ্ট করবে। ওকে আগে সরাতেই হবে। ওর আত্মার শান্তিটা আগে দরকার। ওই প্যারানর্মাল ইনভেস্টিগেটর শুভ্রজিৎ একটা টিম নিয়ে গ্যাংটকের ওই হোটেলে পৌঁছায়। তখন শীতকাল, হোটেল বন্ধ ছিল, কিন্তু গেটের কাছে গেলেই ভেতর থেকে একটা হাওয়ার মতো এক হাহাকার ভেসে আসছিল। লোকাল মানুষজন বলেছিল, একবার যদি আপনি ঢুকে যান, রাত কাটালে কিন্তু আর ফিরতে পারবে না। ইনভেস্টিগেটর সাহস করে রাতে ভেতরে ঢুকলেন। ইনভেস্টিগেটর সাহস করে তখন রাতে ভেতরে ঢুকলো। ক্যামেরা, EMF যন্ত্র, ভয়েস রেকর্ডার সমস্ত কিছু প্রস্তুত ছিল। ঘড়িতে তখন রাত 1টা বাজে। হঠাৎ একটা ঘরের ভেতরে আলো জ্বলে উঠল, অথচ এই পুরনো বহু বছর ধরে বন্ধ থাকা হোটেলে কোনো বিদ্যুৎ সংযোগ ছিলই না। ক্যামেরায় দেখা গেল এক সাদা শাড়ি পরে মেয়ে ধীরে ধীরে করিডোরে হাঁটছে, কিন্তু পা মাটিতে পড়ছে না। তিনি রেকর্ডারে প্রশ্ন করলেন। শুভ্রজিৎ প্রশ্নটা করলো যে, তুমি কি অনন্যা? কিছুক্ষণ নীরবতার পর ক্যামেরার স্পিকারে ভেসে এলো একটা চিৎকার, হ্যাঁ। মুহূর্তের মধ্যে ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গ্লাস, চেয়ার, টেবিল সব যেন পড়ে গেল। ক্যামেরা ফিডে হঠাৎ সেই মেয়েটির মুখ স্পষ্ট ধরা পড়ল। চোখ জোড়া লাল আর ঠোঁটে রক্ত মাখা হাসি। পরদিন সকালে ওই প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের যে টিমের বাকি সদস্যদের আর খুঁজে পাওয়া গেল না, এবং শুভ্রজিৎ অজ্ঞান হয়ে ওখানেই সিঁড়ির নিচে পড়েছিল। সমস্ত যন্ত্র ভেঙে গিয়েছিল, কিন্তু রেকর্ডারের একটা শব্দ তখনও পাওয়া যায় যে, আমি একা থাকতে চাই না। এরপর থেকে হোটেলটা আর কখনোই খোলা হয়নি। সরকারিভাবে বন্ধ ঘোষিত হয়নি ঠিকই, কিন্তু সবাই জানে ওখানে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। এখনো মাঝে মাঝে রাতে হোটেলের ভেতর থেকে আলো জ্বলতে দেখা যায়, অথচ ভেসে আসে এক কান্নার শব্দ। এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর শুভ্রজিৎ আমাদের বলেছিলেন, তোমরা ভাগ্যবান যে তোমরা বেঁচে ফিরেছ, কিন্তু ও এখনো ওখানেই আছে। যতদিন না ওর অশান্ত আত্মা মুক্তি পাবে, ততদিন গ্যাংটকের পাহাড়ে নবদম্পতিরা সুরক্ষিত নয়। আমাদের সেই থেকে আর কোনো দিন হিল স্টেশন বা অচেনা হোটেলে যাওয়া হয়নি, কারণ গ্যাংটকের সেই ছায়া আজও অবধি আমাদের জীবনে লেগে আছে। তো এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গ্যাংটকের হানিমুন হরর, এই ঘটনাটা খুবই বাস্তব সত্যি ঘটনা। এই ঘটনার লিংক আমি তোমাদের পোস্টে দিয়ে দেব। কমেন্ট সেকশানে অবশ্যই জানিও কেমন লাগলো। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ এই চ্যানেলটাকে সাপোর্ট করো এবং সঙ্গে নিয়ে যেতে সাহায্য করো। চললাম।